হঠাৎ করেই দেখা গেল জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই সেই দীর্ঘ লাইন সেটা উধাও হয়ে গেল। এটাতে একটা প্রশ্নের জায়গাও তৈরি হয়েছে আসলে, যে আসলে কি জ্বালানির দাম বাড়ানো হবে। এই কারণেই পূর্বে একটা সংকট তৈরি করা হলো, জনগণকে একটা ভোগান্তির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো, যাতে মানুষেরা জ্বালানি তেলের দাম যে হঠাৎ করে এত পরিমাণে বৃদ্ধি করা হলো, সেই বিষয়টাতে মানুষের রিয়াকশনের থেকে, মানুষ যে লাইন থেকে মুক্তি পেল, সেই সুস্থিতির মধ্যে মানুষেরা ভুলে যাবে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার কোনো একটা মেকানিজম সরকারের তরফ থেকে ছিল কিনা সে প্রশ্নটাও এখন রয়েছে। যদিও জ্বালানি তেলের এই বিষয়টা নিয়ে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, তার একটা সময়সীমা আছে, আমাদেরও তরফ থেকে সেখানে সদস্যরা আছেন। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখতে চাই যে আসলে এখানে সংকটটা কোথায় থেকে এটা ঘনীভূত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা আশাবাদী ছিলাম, যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগণ 70% জনগণ গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন, অতএব নির্দ্বিধায় কোনো বাধাবিঘ্ন ছাড়াই জনগণের ম্যান্ডেট এর মধ্য দিয়ে গণভোটের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রটির একটা গণতান্ত্রিক রূপান্তর, সেই পরিবর্তনগুলো, সংস্কারগুলো খুব সহজেই বাস্তবায়িত হবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশার জায়গা। কারণ গণভোটের বিষয়ে, গণভোটের রায়ের বিষয়ে সেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা থেকে আমরা সকল রাজনৈতিক দল একমত ছিলাম। সেখানে শুধু এনসিপি না, বিএনপি, জামাত এবং অপর রাজনৈতিক দলগুলো সবাই একমত ছিল যে গণভোটের যে ফলাফল আসবে, সে ফলাফল সকলের জন্য বাধ্যতামূলক এবং এর অন্যথা করার কোনো সুযোগ নেই। যেহেতু জনগণই সার্বভৌম, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের যে বহিঃপ্রকাশ ঘটবে গণভোটের মধ্য দিয়ে, সেটা খুব দ্রুতই, অর্থাৎ যে সময়সীমা দেওয়া ছিল তার মধ্যকার সময় সেটা বাস্তবায়িত হবে। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে বিএনপি 2/3 মেজরিটি পেল এবং শপথ গ্রহণের দিনই তারা গণভোটের যে রায় সেটাকে অস্বীকার করল। গণভোটের রায়ের ফলাফল হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা অবশ্য পালনীয় একটা কর্তব্য ছিল। সেই সংবিধান সংস্কার পরিষদে আমরা যারা এখন সংসদ সদস্য আছি তারাই মেম্বার হতাম এবং সেখানে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতো এবং যেভাবে গণভোটের রায় এসেছে, অর্থাৎ সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো, বিশেষত ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা, তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলাকে গ্রহণ করা, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ প্রদানের কার্যক্রম সম্পন্ন করা, যে বিষয়গুলোতে আমরা সকলে একমত হয়েছি 30টি বিষয়, সেগুলোকে যেভাবে জুলাই সনদের মূল ভাষ্যে বলা হয়েছে সেভাবে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং এর বাইরে কিছু বিষয় ছিল যেগুলো দলগুলোর তাদের নির্বাচনী এজেন্ডা ইশতেহার অনুযায়ী তারা সম্পন্ন করতে পারবেন, সেভাবেই আমরা সামনের দিকে অগ্রসর হবো, এটাই প্রত্যাশার বিষয় ছিল। কিন্তু সেটা সম্ভবপর হলো না, বরং নানাভাবে এই গণভোটের রায়কে সংবিধান সংস্কার পরিষদ বা জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেটাকে সরকার দলের তরফ থেকে কখনো বা প্রতারণা, অন্তহীন প্রতারণার দলিল বলা হলো, কখনো বা এটাকে অসাংবিধানিক, আইনগত কর্তৃত্ব বহির্ভূত হিসেবে সেটাকে পরিচিত করানোর একটা প্রবণতা আমরা সরকার দলের তরফ থেকে দেখতে পেলাম। সেই প্রেক্ষাপটে আমরা যারা বিরোধী দলীয় সংসদ সদস্যরা আছি, আমরা সংসদের ভিতরেই সে আলোচনাটাকে আমরা প্রমিনেন্ট করতে চেয়েছি। আমরা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছিলাম এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় নিয়ে, সে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সরকারি দল সংবিধান সংস্কার পরিষদকে আড়াল করে তারা জুলাই সনদে নোট অফ ডিসেন্টের দিকে তাদের ফোকাস, সেই নোট অফ ডিসেন্ট গুলোকেই প্রধান করার উদ্দেশ্যে তারা একটা মুলতবি প্রস্তাব তারা নিয়ে এসেছিলেন। সে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তৃতার সময়টাতে প্রত্যেকেই আলাদা আলাদা করে প্রতিদিনই এই গণভোট
মানুষের রায়, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখেছি যে সরকার দল তারা বরাবরই মতোই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ তারা গঠন করতে চান না। এমনকি তারা এই কথাও বলেছেন যে এই সংবিধান সংস্কার পরিষদের যে আইডিয়া বা কনসেপ্ট, সেটা কোনোভাবেই নাকি যুক্তিসঙ্গত নয়, বা সংবিধানকে শুধুমাত্র সংশোধন করা যেতে পারে, সেটাকে সংস্কার করা যায় না, এই ধরনের বক্তব্য তারা উপস্থাপন করেছেন। অথচ ঐক্যমত্য কমিশনে আমাদের আলোচনায় ছিল, যেহেতু সংবিধানের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয় আমরা পরিবর্তন আনতে চাই যেটা সংবিধানের মৌলিক যে কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার, সেটাকে ভায়োলেট করে, এবং সেই বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে সংবিধান সংশোধন করলে সেটা কোর্টে গিয়ে টিকসই হবে না। সেক্ষেত্রে আমাদের একটা হায়ার স্ট্যাটাসের একটা বডি প্রয়োজন, যেখানে সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচারে যদি আমরা পরিবর্তন আনতে চাই সেটা টেকসই হবে। এবং সেই ধারণার জায়গা থেকেই সংবিধান সংস্কার পরিষদের আইডিয়া এসেছিল, যেটার ব্যাপারে বিএনপি তখন আপত্তিও করে নেই। তারা 2/3 মেজরিটি পাওয়ার পরেই এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে তারা আপত্তি করছেন। তো আমাদের কাছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং বাংলাদেশের সংস্কারের যে জনগণের আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়ন করার জন্য সংসদের ভিতরে এবং বাইরে সর্বত্র আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা হওয়া প্রয়োজন। এবং এর বাইরে আরো কিছু বিষয় জনসম্মুখে এসেছে, বিশেষত জ্বালানি বিষয়ে যে সংকটটা তৈরি হয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী শহর পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার জ্বালানি তেলের জন্য যানবাহন নিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।